বাংলাদেশের কুলিনারি ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, তরুণ তরুণীরা আসছে, ছড়িয়ে পড়ছে দেশ বিদেশে। যখন শুনতে পাই বাংলাদেশের কোনো তরুণ শেফ বিদেশের মাটিতে অর্জন করেছে সুনাম, গর্বে কিন্তু আমাদেরই বুক ভরে যায়। আজ এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নায় তরুণ এক শেফ হাজির হয়েছে আমাদের সাথে। আমাদের সাথে আছে শেফ জেনিফার শাওন। কেমন আছেন আপু? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। শেফ হিসেবে কুলিনারি ইন্ডাস্ট্রিতে তুমি কেন এসেছো? অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট হবি ছিল। আচ্ছা। হবি থেকে ওইটা আস্তে আস্তে প্যাশনে পরিণত হয়। দেন ভাবলাম যে যেহেতু এটা হবি থেকে প্যাশনে চলে আসছে, সো ওয়াই নট আমি এটাকে প্রফেশন হিসেবে নেই। কারণ দেখা যায় যে মানুষ অ্যাকচুয়ালি একটা সোর্স ধরেই হচ্ছে সামনে আগায়, কারণ এখনকার দিনে সবাই চায় ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। তো যেই কাজ করে আমি কমফোর্ট ফিল করব বা আমার নিজের মনে হবে যে হ্যাঁ আমার ক্রিয়েটিভিটি সবার সামনে আসছে, আমি করে কাজ করতে পারবো, সেটা নিয়ে কাজ করা বেটার। দ্যাটস ওয়াই হচ্ছে আমার কুলিনারি ইন্ডাস্ট্রিতে আসা। বাহ, তার মানে একেবারেই কমফোর্টেবল তুমি এই পেশায়, তাই তো? একদমই, মানে এটা বলতে পারি যে আমার 12 আওয়ার্সে বেশি হচ্ছে আমি কিচেনে থাকি, অ্যান্ড বাকি টাইম হচ্ছে আমি বাসায়। সো আমি এটাতে খুবই কমফোর্টেবল। বাহ, একজন নারী হিসেবে এই কুলিনারি ইন্ডাস্ট্রিতে তোমার কোনো প্রবলেম ক্রিয়েট হয় কিনা, বা তুমি সেই হিসেবে কোনো কমফোর্ট ফিল করার কোনো রকম প্রবলেম হয় কিনা, সেইটার জন্য আমি জানতে চাচ্ছি। অবস্টাকলস টুকটাক সব প্রফেশনেই থাকে, তো ওইটাকে হচ্ছে আমাদের নিজেদের মতো করে হ্যান্ডেল করে ওটাকে কাটিয়ে নিয়ে আমাকে আগাতে হবে। যদি আমি ওটাকে ভয় পেয়ে বসে থাকি তাহলে কিন্তু আমি সামনে আগাতে পারবো না। আপনার ফ্যামিলি থেকে যদি আপনাকে সাপোর্ট দেওয়া হয় তখন আপনি ডেফিনেটলি সবকিছু আপনি অ্যাচিভ করতে পারবেন। তখন সময় কোনো ব্যাপার না, কাজ কোনো ব্যাপার না, কোনো কিছুই কোনো ব্যাপার না। এন্ড মোটিভেশন তো ইন্সপায়ার করার একটা ফ্যামিলি দরকার, ফ্রেন্ডস দরকার, যেখান থেকে মনোবলটা আসে, তাই না? ফ্যামিলি সবথেকে ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, যেটার সাপোর্ট আমি পেয়েছি। খুব ভালো। মানে আজকে আমাদের রেসিপি কি? সরষে বাটায় গরুর মাংস। সরষে বাটায় গরুর মাংস, একেবারে নতুন নাম শুনছি। একদম, যেহেতু সামনে আমাদের কুরবানি ঈদ কিছুদিন পরে, দ্যাটস ওয়াই ভাবলাম যে একদম দেশি স্টাইলে একটা কিছু বানাই। বাহ, ভেরি নাইস। চলো দেখে আসি। জেনিফার, জি, সরষে বাটায় গরুর মাংস রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগছে সেটা যদি একবার দেখিয়ে দাও। শিওর। আমার এখানে লাগবে বিফ, সল্ট, গ্রিন চিলি, গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট, কিউমিন পাউডার, টার্মারিক পাউডার, কোরিয়ান্ডার পাউডার, মাস্টার্ড পেস্ট, পপি সিড পেস্ট, মাস্টার্ড অয়েল, অনিয়ন, বেরেস্তা অ্যান্ড ইয়োগার্ট। ওকে, আর বাকি যেগুলো আছে হ্যাঁ ওগুলো আমরা গার্নিশিং এর জন্য পরে ইউজ করব। সো আমরা শুরু করে দিই। ওকে, তো ফার্স্টে আমরা যেটা করব, আমাদের প্যানটা ভালো মতো হিট হতে হবে। ইন দ্য মিন টাইম আমরা কিছু অনিয়ন স্লাইস করে নিব। আমরা এখানে 2টা মিডিয়াম সাইজের অনিয়ন নিয়েছি স্লাইস করে। তো আমার প্যানটা অলরেডি হিট হয়ে গেছে। এখানে আমরা এখন মাস্টার্ড অয়েল দিব, যেহেতু সরষের বিফ, হ্যাঁ এর জন্য এটা আমি পুরোটাই সরষের তেলে করব। ফার্স্টে আমি যেটা করব, এখানে আমি শুকনো মরিচ দিব, এটা ফ্লেভারের জন্য। দুটো শুকনো মরিচ, এটা একটু রোস্ট হয়ে গেলে দেন আমরা অনিয়নটা অ্যাড করব। আমাদের অনিয়ন, হ্যাঁ একদম ফ্লেভার আসছে খুব ভালো। এখন আমরা এখানে অনিয়ন দিয়ে দিব, চপড অনিয়ন, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমরা দিচ্ছি। এই সরিষার তেলের মধ্যে যে পেঁয়াজ, শুকনো মরিচ, এটা যে একটা ফ্লেভার, এটা অসাধারণ অসাধারণ। ওকে, আমার অনিয়নটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে অ্যাড করব বিফ। আচ্ছা, আমরা এখানে বোনলেস বিফ দিচ্ছি 500 গ্রাম। নরমালি কিন্তু আমরা দেখি যে আমরা সব মশলা দিয়ে কষিয়ে দেন আমরা মাংসটা দেই, কিন্তু এখানে কিন্তু একেবারে উল্টো হলো। হ্যাঁ, আমরা পেঁয়াজ দিলাম, পেঁয়াজের সাথে আমরা বিফটাকে সতে করছি, তাহলে বিফের মধ্যে হচ্ছে মাস্টার্ডের ফ্লেভারটা খুব ভালো মতো যাবে। আচ্ছা আচ্ছা, সেটাই জানতে চাচ্ছিলাম যে কারণটা কি। ওকে, এখন আমি এখানে 1 বাই 1 আমাদের যে স্পাইসেসগুলো ছিল সেটা অ্যাড করব। আমরা এখানে গার্লিক পেস্ট একটু বেশি অ্যাড করব, অ্যারাউন্ড 8 গ্রাম অ্যাড করলাম। জিঞ্জার দিব 5 গ্রাম। ইউজুয়ালি দেখা যায় যে মাটনের ক্ষেত্রে জিঞ্জারের পরিমাণ বেশি থাকে। আচ্ছা, গার্লিক আমরা 8 গ্রাম মিন্স আমরা 1.5 চা চামচের মতো দিয়েছি, আর আদা 1 চা চামচের মতো দিয়েছি। এন্ড এখানে আমরা টার্মারিক পাউডার দিব 5 গ্রাম। এটা আমরা খুবই অল্প ইউজ করব, শুধুমাত্র কালারের জন্য, 1 চামচের কাছাকাছি। হ্যাঁ,
এন্ড আমরা অ্যাকচুয়ালি চামচ দিয়ে মেজারটা বলি না কেন, কারণ হচ্ছে আপনার এক একটা চামচের কিন্তু শেপ এক এক রকম থাকে। যেমন দেখা যায় যে একই চা চামচের 2-3 রকমের শেপ থাকে, সাইজ শেপ আলাদা আলাদা হয়, তখন দেখা যায় যে মেজারমেন্ট ঠিক থাকে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে মেজার করে থাকি। তার মানে গ্রাম দিয়ে করলে হচ্ছে একদম পারফেক্ট মেজারমেন্টটা পাওয়া যায়। হ্যাঁ, কারণ আমি যদি টিস্পুন দিয়ে ধরি দেখা যাবে লবণের যতটুকু ওয়েট আসছে সেটা কিন্তু সেম সুগারের ক্ষেত্রে আসবে না। ঠিক তাই। আচ্ছা, এখন আমরা এখানে অ্যাড করব সল্ট। সল্ট ডেফিনেটলি টেস্ট অনুযায়ী। এন্ড ফার্স্টেই আমরা খুব বেশি দিব না, তাহলে বেশি হয়ে গেলে তখন ওটা মিনিমাইজ করা যাবে না। আচ্ছা, এখন আমরা এখানে দিব কোরিয়ান্ডার পাউডার 1/2 টিস্পুন এন্ড কিউমিন পাউডার 1 টিস্পুন, মানে 5 গ্রাম। একটা একটা করে মশলা দিচ্ছি আর আমরা একটু একটু করে কষিয়ে নিচ্ছি। এন্ড এটা রান্না হতে খুব বেশি টাইম লাগবে না, কারণ এখানে আমরা হচ্ছে বোনলেস বিফ নিয়েছি, তো এটা খুবই টেন্ডার থাকবে। হ্যাঁ, এবং মাংসগুলো মোটামুটি সব একই শেপের, একই সাইজ কিউব করে নিয়েছি, কারণ শেপটা সেম থাকলে হবে কি আপনার সবগুলো একই টাইমে যাবে, এট এ টাইম হয়ে যাবে কিন্তু। আমার একটু পানি লাগবে এখানে। এখানে अराउंड 250 ml এর মতো আমরা এখানে পানি অ্যাড করব। এখনো পর্যন্ত কালারটা কিন্তু লাইট আছে, তাই না? হ্যাঁ। এন্ড এখানে হচ্ছে আমরা কোনো চিলি পাউডার ইউজ করিনি, কারণ হচ্ছে তাহলে মাস্টার্ডের কালারটা আর থাকবে না, তখন হচ্ছে রেগুলার যে মাংসের কারি থাকে ওরকম রেড কারির একটা কালার চলে আসবে। এন্ড সরিষার সাথে কিন্তু হচ্ছে গ্রিন চিলির ফ্লেভার অনেক ভালো যায়, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে পুরোপুরি আমরা গ্রিন চিলি দিয়ে করব। আচ্ছা, আর যদি আমার এখানে কালার এমনিও যা আমি যে রেড চিলিটা দিয়েছি এখান থেকে কিন্তু আমার একটু হলেও কালার ছাড়বে। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের আদার যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেটা অ্যাড করব। এখানে আমার টক দই রাখা আছে। আচ্ছা, টক দইটাকে আমি একটু ফেটে তারপরে অ্যাড করব এখানে। কতটুকু আছে এখানে? আমরা এখানে 50 গ্রামের মতো নিয়েছি টক দই। এবং টক দই দেওয়ার পর কিন্তু কালারটা আরো লাইট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এখানে ইয়োগার্টটা অ্যাড করব। তারপর এখানে দিব সরিষা বাটা। এই সরিষা বাটা দেওয়া হলো। 10 গ্রাম সরিষা বাটা দিব। এটা হচ্ছে পোস্তদানা বাটা। আচ্ছা, এটাও সেম আমরা 10 গ্রাম দিব। ওকে। তার সাথে অ্যাড করব গ্রিন চিলি পেস্ট। এটা ঝাল হচ্ছে সম্পূর্ণ নিজের চয়েসের উপর ডিপেন্ড করবে, যে যতটা খেতে পারে, কেউ কম খেতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, যার যার ইচ্ছা মতো দিবে। ওয়াও, কালারটা একদম চেঞ্জ হয়ে গেল, একটু গ্রিনিশ টাইপের একটা কালার কিন্তু, না? হ্যাঁ, ওই যে গ্রিন চিলির জন্য। আর সরিষা বাটাটা আমরা যেখানে ইউজ করেছি অনেক সময় দেখা যায় যে সরিষা বাটা তেতো হয়ে যায়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে হচ্ছে সাদা সরিষা কালো সরিষা দুটো একসাথে মিক্স করে তারপর যদি আমরা একটু সল্ট আর গ্রিন চিলি দিয়ে এটাকে পেস্ট করে নিই তাহলে আর তেতো ভাবটা থাকবে না। আচ্ছা, হ্যাঁ, গ্রিন চিলির সাথে দিলে তেতো ভাবটা কমে যায়। হ্যাঁ, এটা জানি। আমরা এখন অল্প একটু পানি দিব। আমার এটা অলরেডি ব্রেস করা হয়ে গেছে, সামান্য একটু পানি দিব। হ্যাঁ, এখন এটার মধ্যে আমরা অ্যাড করব ফ্রাইড অনিয়ন, পেঁয়াজের বেরেস্তা, জাস্ট একটু ক্রাশ করে নিব আমরা। এন্ড কিছু গ্রিন চিলি। কাঁচামরিচটা দেয়াতে লুকটাই চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, খুব সুন্দর একটা কম্বিনেশন লাগছে। এটাকে এখন আমরা লিড দিয়ে কভার করে রাখবো ফর 5 মিনিটস। 5 মিনিটস পরে এটা কি এটা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে? একদমই। তখন আমাদের অলরেডি মানে কুকড হয়ে যাবে, তখন এটা টোটালি কুকড, আমরা একদম সার্ভ করে ফেলবো। ওকে, আমরা প্রায় 15 মিনিট কিন্তু ঢেকে রেখেছি। এবার আমরা দেখব যে এটার কি অবস্থা। ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, তেলটা উপরে উঠে গেছে, কালারও চলে এসেছে, এটা আমাদের অলরেডি ডান। ফ্লেভার খুব ভালো। এখন আমরা যেটা করব, নামানোর আগে আমরা কিছু ধনেপাতা কুচি দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। একেবারে দেশীয় একটা ব্যাপার কিন্তু, না? হ্যাঁ, বাহ। চপড কোরিয়ান্ডার লিফ দিয়ে আমরা বার্নারটাকে অফ করে দিব। আচ্ছা, এন্ড এখন আমরা এখানে অ্যাড করব লেমন জুস।
অ্যারাউন্ড 10 ml। মোটামুটি বড় একটা লেবুর একটা পাশে পুরো জুসটাই আমরা দিয়ে দিলাম। ওকে, এটা আমার ডান। খুব জুসি, মানে খুব গ্লেজি লাগছে কিন্তু দেখতে। এন্ড এটা কিন্তু ভাত, পরোটা সবকিছুর সাথে খুবই ভালো যায়। ওকে, সো এটা আমার ডান। এখন আমরা এটাকে সার্ভ করব। মানে কড়াই গোশতের মতো। হ্যাঁ, একদমই কড়াইয়ের মধ্যে কপর একটা হাঁড়িতে এভাবে দিয়ে দিলে হয় কি, মানে এটা অনেক সুন্দর দেখতে, সুন্দর লাগে, প্লাস হচ্ছে গরমও থাকে অনেকক্ষণ পর্যন্ত। আর এই ধরনের কড়াইগুলো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ফুড বা আমাদের দেশি যে খাবারগুলো আছে সেগুলোর সাথে কিন্তু খুব ভালো যায়। এক্স্যাক্টলি। এখানে আমি খুব বেশি গার্নিশিং এর জন্য কিছু নিব না। আমি এখানে যেহেতু লেমন জুস ইউজ করছি, দ্যাটস আমি এখানে কিছু লেমন লিফ ইউজ করছি। ফ্রেশ হার্বস এর উপরে যাব। বাহ, খুব সুন্দর। কিছু লেমন স্লাইস দিব উপরে, দেখেই মন ভরে গেল। এন্ড বেরেস্তা। দ্যাটস ইট। চমৎকার। ওকে ছন্দাপু, আমাদের ডিশ রেডি। আপনার জন্য সরষে বাটায় গরু মাংস। থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু আমার জন্য না, আমার দর্শকদের জন্য তো বটেই। খুব অল্প সময় কিন্তু তৈরি হয়ে গেল রেসিপিটা। মাত্র 15 মিনিট আমরা মাংসটাকে জালে রেখেছি, তারপরে কিন্তু রেডি আমাদের রেসিপি। সো এরকম একটা রেসিপি তৈরি করে অবশ্যই খাওয়া উচিত আমার মনে হয়। আমরা এবার আমাদের সেকেন্ড রেসিপিতে চলে যাব। সেকেন্ড রেসিপির নামটা একটু শুনে নিই। হ্যাঁ, আমরা সেকেন্ড যেটা বানাবো সেটা হচ্ছে ম্যাঙ্গো মুজ বানাবো। ওকে, ম্যাঙ্গো মুজের জন্য আমাদের যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেগুলো আমরা একটু দেখে নিই আগে। আমাদের এখানে আছে হুইপিং ক্রিম। আচ্ছা, আমরা এখানে 250 ml হুইপিং ক্রিম নিয়েছি। ওকে, এখানে একটা আম আছে পাকা হোল, যেটা আমরা চপ করে নিয়েছি একদম ফাইনলি। এখানে এগ ইয়ক আছে 2টা, এন্ড সুগার আছে 100 গ্রাম। সো আমরা স্টার্ট করি এখন। তো ফার্স্টে আমরা যেটা করব, এই ম্যাঙ্গো মুজের জন্য আমরা একটা স্টিলের বোল নিব। এখানে আমরা এগ ইয়ক, সুগারটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করে নেবেন, বিকজ এখানে যেহেতু আমরা আম ইউজ করছি, আমের মধ্যে যথেষ্ট সুইটনেস থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের যতটুকু লাগবে আমরা সেই অনুযায়ী অ্যাড করব। সুগারটা কম বেশি করতে পারেন। আর যদি ডায়াবেটিকের পেশেন্ট থাকে সেক্ষেত্রে 0 ক্যাল ইউজ করতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে আমার যে 250 ml ক্রিম ছিল, এখান থেকে 50 ml ক্রিম আমরা এগের সাথে মিক্স করব। আচ্ছা, এখন আমরা এটাকে ডাবল বয়লারে মেল্ট করব। আচ্ছা, এন্ড এটাকে নাইসলি কুক করতে হবে খুবই ফাস্ট, না হলে যেটা হবে এগটা জমে যাবে। হ্যাঁ, এন্ড এগ ইয়ক এখানে ইউজ করার রিজন হচ্ছে এটা খুবই ক্রিমি একটা টেক্সচার দিবে, প্লাস এটা সেট হতে হেল্প করবে। আচ্ছা, এন্ড যেহেতু আমরা এটা ডাবল বয়লারে কুক করে নিচ্ছি, সো এখানে কিন্তু এগ ইয়কটা কাঁচা যাচ্ছে না। আমরা পানিটা আগে থেকেই কিন্তু গরম করেছি। আগে এটা গরম করা ছিল, বয়লিং ওয়াটারে আমরা এটাকে হচ্ছে কুক করে নিব। বাট যখন আমরা এটাকে কুক করব আমার খেয়াল রাখতে হবে যে পানিটা যেন তখন বয়েল না আসে, সিমারিং এ থাকে। আচ্ছা, খুব নাড়তে হবে, নাহলে স্ক্রাম্বল হয়ে যাবে। এন্ড সুগারটা যখন টোটালি মেল্ট হয়ে যাবে, মেল্ট হয়ে যাওয়ার পরে এটার এগ ইয়কের কালার কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে। এটা একটু ক্রিমি টেক্সচার চলে আসবে তখন কুক হতে হতে। এটা বোঝা যাচ্ছে দেখে গলছে চিনিটা গলে গেছে। চিনি গলে গেছে, তারপরে এগটা আমার কুক হয়ে আসছে, এর জন্য একটা ক্রিমি টেক্সচার চলে আসছে। খুব সুন্দর, কালারটাও লাইট হয়ে যাচ্ছে। মুজ অনেক ভাবে করা যায়। আমি যেমন এটা এগ ইয়ক দিয়ে করছি। এখন অনেকে আছে যারা এগ খাবে না, যদি এরকম কেউ থাকে তখন সেক্ষেত্রে জেলাটিন ইউজ করতে পারে। আচ্ছা, জেলাটিনও তো এইরকম একটা টেক্সচার আনবেই, একটা বাটারের মতো হয়ে যাচ্ছে, এটা কনসিস্টেন্সি চলে আসছে। এটা প্রপারলি কুক করার কারণ হচ্ছে একটা স্মেল থাকে, কাঁচা স্মেল, সেটা যাতে এগের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে র এগের মধ্যে। দ্যাটস ওয়াই হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে দেখা যায় যে এখন অনেকগুলো এরকম এগ বেসড সস আছে যেগুলোকে এখন করা হয় না, কারণ এগ প্রপারলি কুক না হলে এটা থেকে ব্যাকটেরিয়া গ্রো করে। সুতরাং এটা আমাদের প্রপারলি একদম মানে ওয়েল ডান করতে হবে। ওকে, এটা আমার ডান। ওকে, হয়ে গেছে। কারণ এখান থেকে যে স্টিমটা আসছে এটা ইনাফ এগ ইয়কটাকে কুক করার জন্য। সো এটা আমার ডান। বাহ, এটাকে এখন আমি একটা সাইডে রাখবো যেন এটা রুম টেম্পারেচারে চলে আসে। এন্ড এটা রুম টেম্পারেচার আসতে আসতে কিন্তু এটা আরো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি বার্নার থেকে হাঁড়িটা সরিয়ে দিই। ওকে, এখন আমরা আমাদের নেক্সট স্টেপে আসবো, এটা ঠান্ডা হোক। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের বাকি যে হুইপিং ক্রিমটা আছে
এই ক্রিমের সাথে আমরা সুগার অ্যাড করব, বাকি যে চিনিটুকু ছিল ওইটা অ্যাড করব। আচ্ছা, হুইপ করার সময় একটা জিনিস বলে দিই, আমরা যখন হুইপ করব ফার্স্ট আমরা মিডিয়াম স্পিডে স্টার্ট করব, দেন আস্তে আস্তে আমরা স্পিডটাকে ইনক্রিজ করব, নাহলে যেটা হবে একবারে ফার্স্টে ছিটা যাবে প্রচুর। আর হুইপিং ক্রিম যেটা আমরা ইউজ করব সেটা একদমই চিল্ড থাকতে হবে, যেন পুরো ঠান্ডা থাকে। আর বেস্ট হচ্ছে কোনো ফ্লেভার ছাড়া বা টেস্ট ছাড়া যে হুইপিং ক্রিমগুলো পাওয়া যায় সেটা ইউজ করা ভালো এখানে। নাহলে দেখা যাবে যে অনেক ক্রিম থাকে যেটাতে ভ্যানিলা এসেন্স থাকে বা এক্সট্রা সুইটনেস থাকে, তখন আর ম্যাঙ্গো টেস্ট এগুলো কিছু পাওয়া যাবে না। করা যাবে না। হ্যাঁ, এর জন্য টোটালি আমরা এখানে আনফ্লেভারটা ইউজ করেছি। ওকে, এটা যখন আমার সেমি হুইপ হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব হচ্ছে আমাদের যে এগের মিক্সচারটা ছিল সেটা অ্যাড করব। আচ্ছা, এটা এখন অলরেডি আমার রুম টেম্পারেচারে চলে আসছে, ঘন হয়ে গেছে আরো। এখানে ম্যাঙ্গো অ্যাড করব এখন। আমরা একটা আম নিয়েছিলাম, তার হাফটা আমরা এখানে দিচ্ছি, আর কিছুটা আমরা গার্নিশিং এর জন্য ইউজ করব। আচ্ছা, আচ্ছা, আমাদের হচ্ছে সবকিছু দেওয়ার পরে আমরা এখন এটাকে হাই স্পিডে আমরা বিট করব। বিট পুরো কমপ্লিট, তাই না? এটা কমপ্লিট, এটা একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসছে। এই তো থেমে গেছে। হ্যাঁ, এন্ড মুজের ক্ষেত্রে কনসিস্টেন্সিটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমরা এখানে হুইপিং ক্রিম ইউজ করছি। হুইপ ক্রিম কিন্তু আপনি যখন ওভার হুইপ করবেন এটা কিন্তু এমনি একটা ফোমি টেক্সচার চলে আসবে, যেটা আমরা কেক আইসিং এর জন্য ইউজ করি। বাট মুজের টেক্সচার হবে একদম ক্রিমি, সো আপনি যদি এটাকে ওভার বিট করেন তখন কিন্তু এটা টোটালি কেকের আইসিং এর মতো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, এটা ক্রিমি টেক্সচারটা থাকবে না। সো জিনিসটা একটু রানি থাকবে বিকজ এটা চিল্ড সার্ভ হবে। সো আপনি যখন এটাকে চিলারে রাখবেন এটা কিন্তু আরেকটু হার্ড হয়ে যাবে। হ্যাঁ, এর জন্য হচ্ছে আমাকে কনসিস্টেন্সিটা বুঝে আমাকে অফ করতে হবে। সো এটা আমার ডান। এখন আমরা গার্নিশিং এ চলে যাব। আমরা এরকম ছোট ছোট শর্ট গ্লাস ইউজ করতে পারি বা বিভিন্ন রকমের গ্লাস ইউজ করতে পারি। ইভেন আপনি চাইলে চকলেটের বোল প্রিপেয়ার করে সেটাতেও আপনি সার্ভ করতে পারেন। হ্যাঁ, এটা টোটালি যার ইচ্ছা সেভাবে সার্ভ করতে পারে। সো এখানে ছোট ছোট গ্লাসগুলোতে দেওয়াটা একটু ডিফিকাল্ট, দ্যাটস ওয়াই আমরা এখানে পাইপিং ব্যাগ ইউজ করব এন্ড আমরা এখানে নজল ইউজ করব। আপু একটু হেল্প করতে হবে আমাকে, আমি একটু ধরি। হ্যাঁ, এটা আমরা পুরোপুরি ফিল করব না কারণ আমরা উপরে ম্যাঙ্গো অ্যাড করব, গার্নিশ করব। আচ্ছা, বাহ, ছোট ছোট গ্লাসে দেখতে কি সুন্দর। যখন পুরো ডেকোরেটটা করা হবে তখন এটা আরো সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে তখন। এটার উপর এখন আমাদের যে ম্যাঙ্গো পাল্প ছিল সেটা অ্যাড করব, ফ্রেশ ম্যাঙ্গো পাল্প। এভাবে হচ্ছে আপনি যে কোনো মুজ প্রিপেয়ার করতে পারেন, মানে নট নেসেসারি যে শুধু ম্যাঙ্গো দিয়ে হবে। স্ট্রবেরি থাকলে স্ট্রবেরি সেম একই প্রসিডিউরে, চকলেট দিয়ে করতে পারেন, ঠিক তাই, যে কোনো ফ্রুটস দিয়ে করতে পারবেন এটা। ওকে ওকে, সো এখন আমরা গার্নিশিং এর জন্য এখানে কিছু ফ্রুটস রেখেছি, ফ্রেশ ব্ল্যাকবেরি অন টপ। বাহ, কারণ যেহেতু ম্যাঙ্গো তো আমরা দিচ্ছি এন্ড এটা দেখাও যাচ্ছে আমরা ম্যাঙ্গো দিয়েছি, দ্যাটস ওয়াই হচ্ছে কালার ভ্যারিয়েশন আনার জন্য আমরা এখানে কিছু এক্সট্রা জিনিস অ্যাড করব। ওয়েফার সবারই খুবই পছন্দ, বাচ্চা বড় সবারই। সো আমরা এখানে ওয়েফার স্টিক অ্যাড করব। ছোট ছোট জিনিস কিন্তু সাজানোর পরে দেখতে কি অপূর্ব লাগে। এন্ড এগুলো কিন্তু বাসায় সবারই থাকে কম বেশি। আমরা এখানে অ্যাড করব কিছু মিন্ট লিফ ফ্রেশ, যেন একটা গ্রিন ফ্রেশ লুক আসে। পাতাগুলো দিয়ে দিচ্ছি।
দেখতে কি নাইস গার্নিশিংটা সম্পূর্ণ আপনার নিজের উপরে, মানে দেখতে যেন সুন্দর লাগে, কারণ ফার্স্টে তো আমরা দেখেই খাই অ্যাকচুয়ালি। সো আপু, আমি যতটুকু জানি আপনার টুইন্স বেবি আছে, সো তাদের জন্য আজকের এই ম্যাঙ্গো মুস। থ্যাংক ইউ ভেরি মাচ জেনিফার, মানে দেখেই তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আসলে, এত সুন্দর। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু কি শিল্পিত হাতের ছোঁয়ায় কত সুন্দর হয়ে উঠেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, মানে এই দুটা অসাধারণ সুন্দর রেসিপি আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু ইনভাইট করার জন্য। ভবিষ্যতে কি করবে? ভবিষ্যতে অবশ্যই ইচ্ছা আছে বাইরে গিয়ে কুলিনারির উপর হায়ার গ্রাজুয়েশন করব, এখান থেকেও হচ্ছে কাজের কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আসব। দেন বাংলাদেশে ডেফিনেটলি এখনো যেটা করছি, ইনস্টিটিউটে কাজ করছি অ্যাজ এ ট্রেনার। সো ইচ্ছা আছে নিজে যতটুকু জানি ইন ফিউচার যা যা গেইন করব জানবো তা সবার মধ্যে বিলিয়ে দিব। বাহ, আমাদের এই যাত্রাপথে নিশ্চয়ই তোমার সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত তুমি ভালো থাকবে। থ্যাংক ইউ। সুন্দর থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। খনার বচনে আমরা পাই 20 হাত করি ফাঁক, আম কাঁঠাল পুঁতে রাখ। আবার বলা হয়ে থাকে 1 লক্ষ আম গাছের চারা দিয়ে আম বাগান করেছিলেন সম্রাট আকবর। তাহলেই ভাবুন আম কত প্রিয় ছিল মোগল সম্রাটদের। আমাদেরও সবচেয়ে প্রিয় ফলের তালিকায় আম প্রথম সারিতেই রয়েছে। দর্শক, এই পুরো মাস জুড়ে আপনাদের আম উৎসব চলতে থাকুক। আমি বিদায় নিচ্ছি এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্না থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে আগামী পর্বে। টাটা।